একটা লাইভ ক্লাসের মাধ্যমে পুরো রাইট ফর্মস অফ ভার্বের ইম্পর্টেন্ট রুলস গুলা একদম ক্লিয়ার করার জন্য। তো আপনারা যারা আমাদের এই লাইভ ক্লাসে অলরেডি জয়েন করছেন এবং একটু পরে যারা আস্তে আস্তে জয়েন করতে থাকবেন, আপনারা এই লাইভ ক্লাসটা শেয়ার দিতে থাকবেন, যাতে করে খুব দ্রুত আপনাদের বন্ধুরাও এই লাইভ ক্লাসগুলো খুব সুন্দরভাবে দেখতে পারে। আচ্ছা, তো এই রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আগে বলে নেই। এসএসসি লেভেল হোক কিংবা এইচএসসি লেভেল হোক, রাইট ফর্মস অফ ভার্বের কোন টিচার 10টা রুলসকে টার্গেট করে কখনোই 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে না। আমাদের যে প্যাসেজে আসুক না কেন, শুধুমাত্র তারা 4 থেকে 5টি রুলসকে টার্গেট করবে এবং এই 4 থেকে 5টা রুলসকে টার্গেট করেই তারা কিন্তু 10টা শূন্যস্থান দিয়ে দিবে। তাহলে আমরা এই 80টা 90টা রুলস কেন শিখে শুধু আমাদের মাথার মধ্যে জট পাকানোর চেষ্টা করব? শেখার কোনো শেষ নাই, এটা আমরা সবাই জানি, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস শিখতে গিয়ে যদি আমার প্রয়োজনীয় জিনিসটা হারিয়ে যায়, আসলে সে শেখার কোনো মানে হয় না। তো আজকে লাইভ ক্লাসে আমি যে জিনিসটা করব, যে রুলস গুলা করাইলে 100% পরীক্ষা আপনারা কমন পাবেন, এই রুলস গুলা শুধুমাত্র আমি করানোর চেষ্টা করব। তো প্রথম অবস্থায় রাইট ফর্মস অফ ভার্বের আমি 1 নাম্বার যদি রুলসটা আলোচনা করতে যাই, প্রত্যেকটা বইপত্রে দেয়া থাকে যে রুলসটা, এই রুলস সম্পর্কে আপনারা সবাই পরিচিত, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হয়। কিন্তু এই রুলস এর বাহিরেও কিন্তু অনেক কিছু পরীক্ষায় আসে। তো সেই জিনিসগুলো আমি একটা রুলস এর মধ্যে কভার করার চেষ্টা করব। যেমন প্রথম রুলসটা আমাদের হচ্ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এটা হচ্ছে আমাদের সাধারণ একটা রুলস। হ্যাঁ, তো আমরা যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে 2টা কন্ডিশন ফিল আপ করতে হবে। প্রথমত, আমাদেরকে যে সাবজেক্টটা রয়েছে ওই সেন্টেন্সে, ওই সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, এবং দ্বিতীয়ত ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকতে হবে। কারণ সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট না থাকে, তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস করতে পারবো না। সাবজেক্টও যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অন্য কোনো পার্সন হয়, তাহলেও কিন্তু আমরা এস বা ইএস যুক্ত করতে পারবো না। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেখাই, হি প্লে ফুটবল। আবার যদি একটা সেন্টেন্স লিখি, দে প্লে ফুটবল, তাহলে এখানে যদি একটু লক্ষ্য করা যায়, প্রথম সেন্টেন্সে এখানে সাবজেক্টটা ছিল হি, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং দ্বিতীয় সেন্টেন্সে এখানে সাবজেক্ট ছিল দে, যেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটা হচ্ছে প্লুরাল আর এইটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। আচ্ছা, আপনারা কি এই সেন্টেন্সের মধ্যে পাস্ট টেন্সের কোন টেন্স মার্কার বা টেন্স ইন্ডিকেটর টাইপ ওয়ার্ডস দেখতে পাচ্ছেন?
এখন প্রশ্ন হচ্ছে পাস্ট টেন্সে টেন্স ইন্ডিকেটর টাইপ ওয়ার্ডস কোনগুলা? তো সেগুলো আমি একটু পরে খুব সুন্দর একটা ফর্মুলার মাধ্যমে শিখে দিব, টেনশনের কোনো কারণ নেই। তো এখানে প্রথমত দেখুন, এই সেন্টেন্সের মধ্যে অতীত রিলেটেড কোনো শব্দ নেই, তার মানে এটা পাস্ট টেন্স হচ্ছে না। এই সেন্টেন্সের মধ্যে শ্যাল, উইল কিংবা ফিউচার ইনডেফিনিট রিলেটেড কোনো টেন্স মার্কার বা কোনো টেন্স ইন্ডিকেটর টাইপ ওয়ার্ড নাই, তার মানে এটা ফিউচার টেন্স হচ্ছে না। এবং এই সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ করা হয় নাই, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কখনোই সময়ের উল্লেখ করা থাকে না। ঠিক আছে, তার মানে এটা আমি ধরে নিচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমার সাবজেক্টটাও থার্ড পারসন সিঙ্গুলার, সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং অবশ্যই আমি এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে পারতেছি। আমার আনসার হবে প্লেস। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে আমার সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, সুতরাং এখানে একটা কন্ডিশন কিন্তু ব্রেক করলো, যার কারণে এই সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে প্লে, এই প্লে ভার্বের সাথে কিন্তু আমি এস বাই এস যোগ করতে পারতেছি না, সুতরাং এখানে আমার আনসার প্লে লিখতে হবে। ওকে, এই রুলসটা কম বেশি আমাদের যে গ্রামার বইপত্রগুলো প্রচলিত আছে বাংলাদেশে সেখানে সবগুলোতেই দেয়া আছে, কিন্তু যে জিনিসটা দেয়া থাকে না সেটা এবার আমাদেরকে জানতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে বলি ক্যাট, এটা সিঙ্গুলার না প্লুরাল, তাহলে আপনারা কি বলবেন যে ক্যাট হচ্ছে, ক্যাট মানে কি বিড়াল, তার মানে এটা কিন্তু সিঙ্গুলার, তাই না? এটা সিঙ্গুলার, তাহলে এটার প্লুরাল ফর্মটা কি হতে পারে? ক্যাটস। ক্যাটস মানে কি বিড়ালগুলো। তার মানে এই ওয়ার্ডটার সাথে যখন আমি এস যুক্ত করলাম তখন সেই ওয়ার্ডটা হয়ে গেল প্লুরাল। তাহলে আমি যদি একটা এবার ওয়ার্ড লিখি প্লে, এবং এইটার সাথে যদি আমি এস যুক্ত করে দেই প্লেস, তাহলে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? আপনারা অনেকেই বলবেন কি যে ক্যাট যদি সিঙ্গুলার হয় তাহলে প্লেও সিঙ্গুলার, ক্যাটস যদি প্লুরাল হয় তাহলে প্লেসও প্লুরাল, কিন্তু বিষয়টা আসলে এমন না। বিষয়টা যদি আমরা দেখতে যাই, এখানে ক্যাট কিন্তু পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন, আর প্লে পার্টস অফ স্পিচের দিক থেকে ভার্ব। তাহলে নাউনের সাথে যখনই আমরা এস বাই এ যুক্ত করব ওই নাউনটা হয়ে যাবে প্লুরাল, কিন্তু ভার্বের সঙ্গে যখন আমরা এস বাই এ যুক্ত করব ওই ভার্বটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার, তার মানে প্লে এখানে প্লুরাল আর প্লেস এখানে সিঙ্গুলার। তাহলে এই শর্টকাটটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, নাউনের সঙ্গে যখনই এস বা ইএস যুক্ত হবে ওই নাউনটা হয়ে যাবে প্লুরাল, আর ভার্বের সাথে যখনই এস বা ইএস যুক্ত হবে তখনই সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। যে কারণে দেখুন এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার ছিল, এবং আমাদের ভার্বের সাথে আমরা কি করেছিলাম? এস বাই এস যুক্ত করেছিলাম, কারণ আমরা জানি ভার্ব সর্বদা কার উপর ডিপেন্ড করে? ভার্ব অলওয়েজ ডিপেন্ডস অন সাবজেক্ট। ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার the verb will be singular, if subject is plural the verb will be plural। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার ছিল বিধায় কিন্তু আমরা এখানে ভার্বের সাথে এস বাই এস করেছিলাম, তার মানে প্রমাণিত হলো ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয় ভার্বটাও সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও হবে সিঙ্গুলার, এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও হবে প্লুরাল। দ্যাটস ইট। তাহলে এই এক নম্বর রুলস থেকে এই তিনটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা রুলস আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে যদি আমি সামারি আকারে একটু বলি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কেবল তখনই আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে পারবো, কারণ
আমাদের তিনটা টেন্সের 12টা স্ট্রাকচার। এই 12টা স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিটেই ভার্বের সাথে এস বাই এস হয়, অন্য কোনো টেন্সের সাথে হয় না। এবং শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই আমরা এস বাই এস যুক্ত করতে পারবো, অন্যথায় পারবো না। দ্বিতীয় কথা আমরা কি জানলাম? ভার্ব সর্বদাই নির্ভর করে কার উপর? সাবজেক্টের উপর। সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার হয়, ভার্বটাও হবে সিঙ্গুলার। সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ভার্বটাও হবে প্লুরাল। ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখেছি, যে কোনো ওয়ার্ডের সাথেই এস যুক্ত হওয়া মানেই ওই ওয়ার্ডটা কিন্তু প্লুরাল না। আমাদেরকে দেখতে হবে ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে। যদি ওয়ার্ডটা নাউন হয় এবং নাউনের সাথে যদি আমরা এস বাই এ যুক্ত করি, তখন সেটা হয়ে যাবে প্লুরাল। কিন্তু ওই ওয়ার্ডটা যদি ভার্ব হয়, তখন এই ভার্বের সাথে এস বাই এ যুক্ত করলে ওই ভার্বটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সিঙ্গুলার। তো এবার আমরা 2 নম্বর রুলসে চলে যাব। এবার আমরা 2 নম্বর রুলসে চলে যাব। তো 2 নম্বর রুলসটা একটু মজার মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। কারণটা কি, আমরা অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চিনতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যাই। এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা টেন্স ইন্ডিকেটর টাইপ ওয়ার্ডস বলি। এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই, তাহলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ওয়ার্ড গুলা কি কি, আর আমাদের এই ওয়ার্ড গুলো মনে থাকবেই বা কি করে? ঠিক আছে? তো তার জন্য আমি একটা সুন্দর ফর্মুলা তৈরি করেছি। এবার আমরা শিখব রুল 2। আপনারা একটা ফর্মুলা মনে রাখবেন, ফর্মুলাটার নাম হচ্ছে আজরাইল। খুব সুন্দর একটা ফর্মুলা, তাই না? তো এই আজরাইলের কোনো একটা সদস্য যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে বলে আমাদেরকে ধরে নিতে হবে। এখন আজরাইলের সদস্যগুলা কি কি? এতে হচ্ছে অলরেডি, যেতে জাস্ট, যেতে জাস্ট নাও, আরতে রিসেন্টলি, ওয়াইতে ইয়েট, এলতে লেটলি, ইতে এভার। অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার। এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিতে হবে। এই ওয়ার্ড গুলো সেন্টেন্সে থাকলে এই ওয়ার্ড গুলো সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকের স্ট্রাকচারটা মনে নাও থাকতে পারে। তো আমি যখন বোঝাবো তখন স্ট্রাকচার অনুযায়ী বোঝালে সুবিধা হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখানে V3 বলতে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলকে আমরা ইন্ডিকেট করব। হ্যাঁ, তো এখানে যদি আমি একটা সেন্টেন্স লিখি, হি do the work, he do the work just now, he do the work just now।
এবার এই সেন্টেন্সটার দিকে একটু সুন্দর করে লক্ষ্য করুন। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? হি। আচ্ছা, এবং যদি এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আমি কিন্তু আবার এখানে এস বাই এর যোগ করতে পারবো, তখন কিন্তু আমার আনসারটা হবে ডাজ। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, এই সেন্টেন্সের মধ্যে আজরাইল ফর্মুলার একটা সদস্য রয়েছে, সেটা হচ্ছে জাস্ট নাও। এই দেখুন এখানে জাস্ট নাও নামক একটা সদস্য রয়েছে। কার সদস্য? আজরাইলের সদস্য। বারবার বলছি, রুলস মনে রাখবেন, আজরাইল। আজরাইল মানেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট মানেই সেখানে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ থাকতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতেই হবে। ওকে, তাহলে হি ডু দা ওয়ার্ক জাস্ট নাও। এখানে জাস্ট নাও থাকার কারণে আমি বুঝে নিচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি করতে হবে? যেহেতু হি আছে, হির সাথে এখন কি হয়? হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? কোনটা হয় দেখতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই তার সাথে হ্যাজ হবে, তবে কোন সিঙ্গুলার? সেটা কিন্তু অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। আবার যদি বলেন যে আই, আই এর সাথে কিন্তু আবার হ্যাজ হবে না। আবার যদি আমি বলি ইউ, ইউ মানে তুমি, তার সাথেও কিন্তু আবার হ্যাজ হবে না। সাবজেক্ট যদি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হয় কেবল তখনই হ্যাজ হবে, আর বাকি সবার সঙ্গে হ্যাভ হবে। তাহলে এখানে হ্যাজ বসাতে হবে এবং মূল ভার্ব কোনটা? ডু। ডুর পাস্ট পার্টিসিপল কি? ডান ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা রুলসটা কি শিখলাম? কোন সেন্টেন্সের মধ্যে যদি অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার অর্থাৎ আজরাইলের এই কোনো একটা সদস্য যদি সেন্টেন্সে থাকে, অবশ্যই কিন্তু সেই সেন্টেন্সের ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী আমাদেরকে সমাধান করতে হবে। এবং যদি এই ফর্মুলাটা জানা থাকে, শুধুমাত্র এই চেনার উপায়টা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো প্রেজেন্ট পারফেক্ট হবে। সুন্দর করে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব, আমাদের আনসার শেষ। ওকে, এবার আমরা 3 নাম্বার রুলসে চলে যাব। আশা করি এই রুলসে আর কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা শিখব যে কোন কোন ওয়ার্ড গুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে পারে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টেরও যেমন চেনার জন্য কিছু টেন্স মার্কার রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট চেনারও কিন্তু কিছু টেন্স মার্কার রয়েছে। এর জন্য আরেকটা সুন্দর টেকনিক রয়েছে, দেখো, ডেঞ্জারাস। ঠিক আছে, খুব মজার ফর্মুলা না? এই ফর্মুলাগুলো কিন্তু কোনো বইপত্রে দেয়া নেই, তবে আমরা এএসআর একাডেমি কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করেছি যতটা সহজভাবে সুন্দরভাবে স্টুডেন্টদেরকে এই রুলস গুলো আয়ত্ত করানো যায়, সেই পরিপ্রেক্ষিতে মূলত আমরা স্টাডি করে এই রুলস গুলো তৈরি করেছি। ওকে, তো ডেঞ্জারাস, এখান যদি আমরা দেখতে যাই যে ডেঞ্জারাসের মেম্বার গুলো কি কি, দিতে হচ্ছে ডেইলি। জি, হ্যাঁ, আচ্ছা, তাহলে দিতে হচ্ছে ডেইলি, এতে অলওয়েজ, এনতে নরমালি, জিতে জেনারেলি, ইতে এভরিডে, আরতে রেগুলারলি, ওতে অকেশনালি। আচ্ছা আচ্ছা, দেখি এই ফাঁকে একটু দেখে নেই আমাদের এএসআর একাডেমির স্টুডেন্টরা কি কি রেজাল্ট করলো। ও আচ্ছা আচ্ছা, কি কি কমেন্ট করছে এটা একটু দেখে নিব। আচ্ছা আচ্ছা, সরি, একটু অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য আমরা দুঃখিত। তো এখানে সামিউল ইসলাম কমেন্ট করেছে, সবাই শেয়ার দাও ক্লাসটা। জুথি কমেন্ট করেছে, amazing magical rules that help me to identify the right forms of verb very easily. Thank you so much জুথি। ইয়াসিন আরাফাত নোবেল কমেন্ট করেছে, বেস্ট ক্লাস স্যার। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ নোবেল। তোমরা বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করতে থাকো
এবং আমরা চেষ্টা করব রেগুলার কোনো না কোনো একটা লাইভ ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য, কারণ আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিন্তু আমরা সমান তালে অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, ওকে স্যার পরে করবেন। ওকে, তাহলে যদি এখানে আমরা দেখে নেই, ওতে অকেশনালি, ইউতে ইউজুয়ালি, এসতে সামটাইমস। এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সের ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। এই ওয়ার্ড গুলো কোন সেন্টেন্সে থাকলে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। আমি যে রুলস গুলা করাচ্ছি এই প্রত্যেকটা রুলস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনারা বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করুন, এসএসসি লেভেল হোক কিংবা এইচএসসি লেভেল হোক, আপনারা জাস্ট বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করুন, দেখবেন আমি যে অলরেডি 3টা রুলস করাচ্ছি, এই 3টা রুলস এর মধ্যে থেকে কিন্তু বহুবার এবং প্রত্যেক বছরেই কোশ্চেন সেট হয়ই হয়। ঠিক আছে, তো এই মাস্টারপিস রুলস গুলা অবশ্যই সুন্দরভাবে আপনাদেরকে আয়ত্ত করতে হবে। এই ওয়ার্ড গুলো কোনো সেন্টেন্সে যদি থাকে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা কি হচ্ছে? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা V1 এর সাথে S বাই S করতে পারি, এটা আমি আলাদা করে আর লিখলাম না। যেমন আমরা যদি একটু এক্সাম্পল লক্ষ্য করি, রানা go to school every day. রানা প্রতিদিন স্কুলে যায়। ওকে, তাহলে এবার আমরা দেখব এই সেন্টেন্সের মধ্যে ডেঞ্জারাস এর কোনো একটা সদস্য আছে কিনা। দেখুন তো এই ওয়ার্ডটা কি, এভরিডে। এখানে কি এভরিডে রয়েছে? অবশ্যই রয়েছে। ই ইজ ইকুয়াল টু এভরিডে। তাহলে আমরা ধরেই নিচ্ছি এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট। এবার দেখতে হবে সাবজেক্ট কোথায়। সাবজেক্ট হচ্ছে রানা। বারবার একটা কথা বলে রাখি, যখনই রাইট ফর্মস অফ ভার্ব সলভ করতে যাবেন আপনারা অবশ্যই অবশ্যই আগে সাবজেক্ট খুঁজে বের করবেন। সাবজেক্ট খুঁজে বের করলে কি হবে, সাবজেক্টকে আগে কোশ্চেন করবেন যে সাবজেক্ট তুমি অ্যাক্টিভ না প্যাসিভ। কারণ প্রত্যেকটা সেন্টেন্স এমন ভাবে টিচাররা সেট করেন যখন আমরা এগুলো পড়ি বুঝতে পারি যে ম্যাক্সিমাম গুলোই প্যাসিভে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রুলসটা একটু চেঞ্জ হয় বা আমাদের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়টা খুব সিনসিয়ার ভাবে দেখতে হবে। সাবজেক্টকে আগে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করার পর আমাদের দেখতে হবে সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। এরপরে দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। এরপরে দেখতে হবে সাবজেক্টটা কোন পারসন। এই 3টা জিনিস যদি আমরা লক্ষ্য করতে পারি আর বুঝতে পারি বা ধরতে পারি অবশ্যই কিন্তু আমাদের ভার্বটা সলভ করা খুব সহজ হয়ে যাবে। রানা গো টু স্কুল এভরিডে, এখানে রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং রানা যেহেতু নিজেই যায় রানা কিন্তু অ্যাক্টিভ এবং এভরিডে থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অবশ্যই আমরা ভার্বের সাথে এস বাই এস করতে পারবো। আমার আনসারটা হবে গোজ। তো আশা করি এই 3 নাম্বার ম্যাজিক্যাল রুলসটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 4 নাম্বার রুলসে চলে যাব। তার আগে যারা যারা এটা একটু লিখে নিতে চান তারা খুব সুন্দরভাবে একটু খাতায় নোট ডাউন করে ফেলুন।
ওকে, তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে এটা নোট ডাউন করে ফেলেছেন। এবার আমরা রাইট ফর্মস অফ ভার্বের 4 নাম্বার রুলসটা দেখব। এখন প্রশ্ন হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট চেনার উপায় শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায় শিখলাম। এবার দেখব পাস্ট ইনডেফিনিট কোন কোন ক্ষেত্রে হয়। এই জিনিসটাও তো একটু আমাদেরকে জানতে হবে, কারণ অনেকগুলো প্যাসেজ আছে যেগুলো পাস্ট টেন্স রিলেটেড। ঠিক আছে, অর্থাৎ পাস্ট টেন্সের অনেক প্যাসেজ কিন্তু ইতোমধ্যে এসএসসি এবং এইচএসসি বোর্ড কোশ্চেন গুলোতে এসেছিল। তো এই পাস্ট টেন্সের টেন্স মার্কার গুলো মনে রাখার জন্য খুব সুন্দর একটা চমৎকার একটা ফর্মুলা আমরা তৈরি করেছি। ফর্মুলাটা কি? ওকে, তো ফর্মুলাটা এবার দেখুন, রুল নাম্বার 4। ফর্মুলাটা হচ্ছে ইয়ালোলা। একটু ফানি ফর্মুলা না? হ্যাঁ, ফানি হইলেও এর ভিতর কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে। হ্যাঁ, তো ইয়ালোলা ফর্মুলাটা মনে রাখবেন, তাহলে পাস্ট টেন্সের সবগুলো টেন্স ইন্ডিকেটর ওয়ার্ডস জানতে পারবেন। যেমন ওয়াই, ওয়াইতে কি? ওয়াইতে হচ্ছে ইয়েস্টারডে। এরপরে এ, এতে কি? এতে হচ্ছে এগো। এলতে কি? এলতে হচ্ছে লং সিন্স, লং এগো। আমরা এখানে ছোট হাতেরও দিতে পারি, কোনো সমস্যা নেই। ওতে কি? ওয়ান্স, ওয়ান্স আপন আ টাইম, ওয়ান ডে। ওকে, এরপরে এল এ, এল এ যদি একসাথে লিখি, লাস্ট রিলেটেড যে কোনো ওয়ার্ড, অর্থাৎ লাস্ট নাইট হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ডে হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে, লাস্ট উইক হতে পারে, এক্সেট্রা। এই ওয়ার্ড গুলো যদি, অর্থাৎ ইয়ালোলার কোনো একটা ওয়ার্ড যদি সেন্টেন্সের মধ্যে থাকে, আমাদেরকে বুঝে নিতে হবে অবশ্যই ভার্বটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে আমি রুলসটা লিখে দেই। এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। এর স্ট্রাকচারটা কি হতে পারে? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 means ভার্বের past form. For example, Mina dash come home last night. ওকে, এই সেন্টেন্সটার দিকে যদি এবার আমরা তাকাই, তাহলে আমরা কি দেখব? এই সেন্টেন্সের মধ্যে একটা টেন্স ইন্ডিকেটর ওয়ার্ডস আছে, সেটা কি? লাস্ট নাইট। লাস্ট নাইট কার সদস্য? ইয়ালোলার সদস্য। তাহলে এই যে লাস্ট নাইট কোথায়? এই যে লাস্ট নাইট। তাহলে এই লাস্ট নাইট ওয়ার্ডটা দেখা মাত্র খুব সহজেই আমরা চিনতে পারবো এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিট হলে কি করতে হবে? যে ভার্বটা রয়েছে জাস্ট এই ভার্বটার আমরা পাস্ট ফর্ম করে দিব। কাম থেকে কি হয়ে যাবে? কেম হয়ে যাবে। খুব মজার না? তাহলে আমরা খুব সুন্দরভাবে রাইট ফর্মস অফ ভার্বের 4টা ম্যাজিক্যাল রুলস কিন্তু অলরেডি শিখে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে। আসলে আমরা যদি একটু স্ট্র্যাটেজি ফলো করে রুলস গুলো শেখার চেষ্টা করি, দীর্ঘস্থায়ী ভাবে আমাদের মনে থাকবে এবং খুব সুন্দরভাবে আমরা সেগুলো পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? ওকে, এবার আমরা 5 নাম্বার ম্যাজিক্যাল রুলসটা শিখবো। তার আগে আমি একটু সময় দিচ্ছি
যে আপনারা যারা নোট ডাউন করতে চান এটা নোট ডাউন করে ফেলুন। ওকে, এবার আমরা রাইট ফর্মস অফ ভার্বের 5 নাম্বার ম্যাজিক্যাল রুলসে চলে যাব, কারণ আমাদেরকে খুব দ্রুত সবগুলো রুলস শেষ করে ফেলতে হবে। আমি চাই একটা ক্লাসের মধ্যেই আমি রাইট ফর্মস অফ ভার্বটা পুরো ক্লিয়ার করে দিব, যাতে করে খুব সহজেই এই রুলস গুলো তোমরা শিখতে পারো। এবার আমরা শিখবো রাইট ফর্মস অফ ভার্বের 5 নাম্বার রুলস। এই রুলসটাতে অনেকে প্যাচ লাগে, কারণ কি এই রুলসের ভিতর আমাদেরকে একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যেমন একটা ওয়ার্ড রয়েছে সিন্স, এরপর একটা ওয়ার্ড আছে অ্যাজ ইফ, আসিফ না কিন্তু আবার অ্যাজ ইফ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। ওকে, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটা রুলস আমি শুধুমাত্র একটা টেকনিকের মাধ্যমে ক্লিয়ার করে দিব। ওকে, সুন্দরভাবে দেখুন কিভাবে আমি কি করি। এখন সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, আমাদেরকে লক্ষ্য করতে হবে এই সেন্টেন্সের এগুলোর আগের অংশটা কোন টেন্সে আছে। এগুলোর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটা আমাদেরকে করতে হবে পাস্ট ইনডেফিনিট। এবং সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগের অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটা আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এটা একটু লিখে ফেলি। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগের অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটি আমাদের করতে হবে পাস্ট ইনডেফিনিট। এবং এগুলোর আগের অংশটি যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটি আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট। ওকে, এবার একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করি। যেমন দেখুন, হি বিহেভস, he behaves as if he dash know everything. He behaves as if he know everything. Okay, এবার আমাদেরকে কি দেখতে হবে, এই সেন্টেন্সের মধ্যে as if রয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে as if এর ঠিক আগের অংশটা কোন টেন্সে রয়েছে। তাহলে as if এর আগের অংশে আমরা কি দেখতে পাচ্ছি, ভার্বের সাথে কি রয়েছে, এস বা ইএস। এস বা ইএস এমন একটা জিনিস, এটা যে ভার্বের সাথেই থাকে আমাদেরকে বুঝে নিতে হবে ওই ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিটেই আছে। অর্থাৎ কোন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, আমরা 4টা সিদ্ধান্ত নিতে পারি। কি কি সিদ্ধান্ত? 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে ওই ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। 2 নম্বর সিদ্ধান্ত নিতে পারি ওই ভার্বের যে সাবজেক্টটা রয়েছে সেটা কি সিঙ্গুলার, শুধুমাত্র সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার, এবং ওই সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে ভার্বটা কি, ভার্বটাও সিঙ্গুলার। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাজ ইফ এর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আমি লিখে রাখলাম V1, তাহলে পরের অংশটা করতে হবে কি, পাস্ট ইনডেফিনিট করতে হবে। নো থেকে হয়ে যাবে নিউ, অর্থাৎ আমরা কি করলাম V2। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দোর আগের অংশ যদি V1 হয়, পরের অংশ করতে হবে V2। পরীক্ষায় কিন্তু এভাবেও আসতে পারে, এই অংশটা দেয়া থাকতে পারে, এই অংশটাও কিন্তু আমাদের শূন্যস্থান থাকতে পারে। তখন আমরা কি করব, যদি আমরা দেখি পরের অংশটাতে পাস্ট ইনডেফিনিট রয়েছে, তাহলে আগের অংশটা আমরা কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট করে দিব। দ্যাটস ইট। আরেকটা সেন্টেন্স যদি এখানে লিখি, হি behaved as though he dash know everything। সেন্টেন্সটা একই রকমই রেখেছি, শুধুমাত্র আগের
এবার আমি দিয়েছিলাম বিহ্যাভস, এবার আমি দিয়েছি বিহ্যাভড। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? আগের বার বিহ্যাভস করার কারণে এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, এবার বিহ্যাভড করার কারণে এটা কি হয়ে যাচ্ছে? পাস্ট ইনডেফিনিট। তাহলে যদি আগের অংশটা আমার পাস্ট ইনডেফিনিট হয়, পরেরটা আমি কি করব? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? স্ট্রাকচারটাও লিখে দেই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমার এখানে সাবজেক্ট অলরেডি আছে, কি করতে হবে? একটা হ্যাড নিতে হবে, এবং যে মূল ভার্বটা রয়েছে নো, এটার পাস্ট পার্টিসিপল কি করতে হবে? নন করতে হবে। আশা করি রুলসটা তোমরা সবাই বুঝতে পারছো। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, দেখতে হবে আগের অংশটা কোন টেন্সে রয়েছে। আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের অংশটা করতে হবে পাস্ট ইনডেফিনিট। আগের অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশটা করতে হবে পাস্ট পারফেক্ট। তো সুন্দর করে একটু রুলসটা নোট ডাউন করে ফেলো। এবার আমরা চলে যাব রাইট ফর্মস অফ ভার্বের 6 নাম্বার ম্যাজিক্যাল রুলস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস, প্রত্যেক বছর পরীক্ষায় আসবেই আসবে। ওকে, তো আশা করি তোমরা এটা সবাই উঠিয়ে ফেলেছো। এবার আমরা 6 নাম্বার রুলসটা দেখবো। 6 নাম্বার রুলস হচ্ছে প্রিপজিশন। হ্যাঁ, এই প্রিপজিশন এইটা 3 ক্যাটাগরিতে পরীক্ষায় আসতে পারে। আমি 3টা ক্যাটাগরি খুব সুন্দরভাবে একটা রুলসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, দেখো রুল নাম্বার 6, প্রিপজিশন। এখান থেকে 3 ক্যাটাগরিতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। টাইপ 1, টাইপ 1। টাইপ 1টা আমরা কি দেখব? টু ব্যতীত, টু ব্যতীত সকল প্রিপজিশন, সকল প্রিপজিশন এরপর ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হবে। অর্থাৎ টু ছাড়া পৃথিবীতে যত প্রিপজিশন আছে, এর পরেই যদি শূন্যস্থান থাকে, ওই ভার্বের সাথে আমরা কি করে দিব? আইএনজি করে দিব। এখন প্রিপজিশন কি কি আমি কিছু গুরুত্বপূর্ণ কমন বা ভাইরাল প্রিপজিশন বলে দেই, যেগুলো প্রতি বছরই পরীক্ষায় আসে। যেমন অন, at, of, in, by, with, without, under, etc. ঠিক আছে? তো এই যে টু ছাড়া যে কোনো একটা প্রিপজিশন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, এর পরে যে ভার্বটা থাকবে, ওই ভার্বের সাথে আমরা আইএনজি করে দিব। একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখো, আমি যদি বলি হি স্টপড থিংকিং অফ ড্যাশ ডু দিস। হি স্টপড থিংকিং অফ ডু দিস। তাহলে এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? এই সেন্টেন্সের মধ্যে দেখো তো এই প্রিপজিশনটা দেখা যাচ্ছে কিনা? অফ। তাহলে আমি আগেই কি বলেছি? টু ছাড়া যে কোনো প্রিপজিশন কোন সেন্টেন্সের মধ্যে যদি শূন্য স্থানের পূর্বে বসে যায়, অবশ্যই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি করব। তাহলে এখানে কি রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পূর্বে রয়েছে অফ। অফ একটা টু ব্যতীত প্রিপজিশন, অবশ্যই ভার্বের সাথে আইএনজি করতে হবে, কোনো কথা নাই। ডুইং। ঠিক আছে? টু ছাড়া যে কোনো প্রিপজিশন থাক, চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি করে দিবা। এখন প্রশ্ন হচ্ছে, যদি টু থাকে তখন কি করব? সেটা আমরা দেখব টাইপ 2 তে।
টাইপ 2। তাহলে 2 থাকলে কি করতে হবে? 2 থাকলে তোমরা যদি জানো তাহলে একটু কমেন্ট করে দাও তো। 2 থাকলে আমরা কি করব? 2 থাকলে ভিয়ন করতে হবে। তোমরা যদি কেউ দ্বিমত পোষণ করো সুন্দর করে কমেন্ট করে দাও, আমি তোমাদের সমস্যা সমাধান করে দিচ্ছি। টাইপ 2 তে আমরা কি দেখলাম? যদি 2 থাকে তাহলে ভিয়ন করতে হবে। ভিয়ন মানে কি? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটা কি? রুট ফর্ম। একই কথাই, ঠিক আছে? রুট ফর্ম বলুক, বেস ফর্ম বলুক, প্রেজেন্ট ফর্ম বলুক, মূল ভার্বের 1 নম্বর ফর্ম বলুক, ভিয়ন বলুক, একই জিনিস। এখানে কোনোভাবেই কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, হি ওয়ান্টস টু ড্যাশ প্লে ক্রিকেট। হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। আচ্ছা, এবার দেখতে হবে শূন্যস্থানের পূর্বে কি রয়েছে? টু রয়েছে। এই টু যদি কোনো সেন্টেন্সে থাকে ভার্বের বেস ফর্ম করতে হবে। তার মানে প্লে, প্লেই থাকবে। হোক না আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হোক না এখানে আরেকটা ভার্ব আছে, তাতে কি যায় আসে? দেখতে হবে টু আছে কিনা। টু থাকলে এগুলোর আর কোনো পাওয়ার খাটবে না, শুধু দেখতে হবে টু আছে কিনা, টু থাকলে বেস ফর্ম। এখন অনেকেই তোমরা বলতে পারো টু থাকলে তো স্যার ভার্বের সাথে আইএনজিও হইতে পারে, তাই না? দেখি সেই টাইপের আমরা একটা সেন্টেন্স লিখি। হয়তো এই যদি একটা সেন্টেন্স লিখি যে হি came here with a view to, he came here with a view to help me, তাই না? তো অনেকে তোমরা এখানে কি করবা? হেল্পিং করবা না? অনেকে কি করবা? হেল্পিং করবা, তাই না? তাহলে তো স্যারের রুলসটা ভুল হয়েছে নাকি? বিষয়টা ভালোভাবে লক্ষ্য করো। এই বিষয়টাতে কখনোই প্যাচ লাগানো যাবে না। এখানে টু কিন্তু সিঙ্গেল আকারে বসছে। টু যখন সিঙ্গেলি একটা বাক্যের মধ্যে একাই বসে তখন এরপরে যে ভার্বই আসুক ভার্বের বেস ফর্ম। কিন্তু টু যদি ফ্রেজ আকারে আসে, শব্দ গুচ্ছ আকারে আসে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এইভাবে যদি টু দলবদ্ধ ভাবে কোনো সেন্টেন্সের মধ্যে এসে যায়, ফ্রেজ আকারে এসে যায়, অবশ্যই ভার্বের সাথে আইএনজি করতে হবে। সেটাই হচ্ছে আমাদের প্রিপজিশনের টাইপ 3। টাইপ 3। তাহলে টাইপ 3 আমি রুলসটা কি লিখবো? টু ফ্রেজ যদি ফ্রেজ আকারে আসে, টু যদি ফ্রেজ আকারে আসে তাহলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। ভার্ব প্লাস জি করতে হবে, ঠিক আছে? টু যদি ফ্রেজ আকারে আসে তা কি করব? ভার্ব প্লাস আইএনজি করব। তাহলে কি কি সেগুলো আসতে পারে? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, এটসেট্রা। ওকে, আমরা একটু এই ফাঁকে দেখে নেই কে কে কি কি কমেন্ট করলো। শিহাব বলেছে সিয়াম ভাইয়ার ক্লাস প্লে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে সাদিয়া নুসরাত বলেছে রাব্বানী স্যারের ক্লাস কবে? তোমাকে ধন্যবাদ সাদিয়া নুসরাত। আমরা অতি শীঘ্রই রাব্বানী স্যারেরও খুব চমৎকার বাংলা ক্লাস এর একটা লাইভ ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, সাদিয়া নুসরাত বলেছে আই লাভ দিস ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। জ্যোতি বলছে ডান্সার। এরপরে ইয়াসিন আরাফাত তুমি লিখেছো আজরাইল। ইয়াসিন আরাফাত নোবেল ভাইয়া, আজরাইল বানানটা তুমি ভুল করেছো। হ্যাঁ, এখানে যে তুমি আর বসাই দিছো, তো এই আর এর কারণে তুমি একটা দিলা রিসেন্টলি, আরেকটা কি দিবা ভাইয়া? এটা বিষয়টা একটু তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো এখানে হবে এ ডাবল জে আর ওয়াই এল ই। ওকে ওকে, নোবেলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা রাইট ফর্মস অফ ভার্বের
7 নাম্বার ম্যাজিক্যাল রুলসে চলে যাব। তার আগে রুলসটা আমি আরেকবার একটু সামারি আকারে বলে নেই। প্রিপোজিশন থেকে 3 টাইপে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রথমে টাইপ 1 এ আমি বলেছি টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন এখানে হি স্টার্ট থিংকিং অফ, অফ ছিল, টু ছাড়া একটা প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি করেছি। টু যদি সিঙ্গেল আকারে থাকে অবশ্যই আমরা ভার্বের বেস ফর্ম করব, যেমন এখানে প্লে, প্লে বসেছে। আর টু যদি ফ্রেজ আকারে আসে তাহলে আমরা কি করব, ভার্বের সাথে আবার আইএনজি করব। তো আশা করি এই রুলসটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটু নোট ডাউন করে ফেলো। আমরা এবার 7 নাম্বার ম্যাজিক্যাল রুলসে চলে যাব। ঠিক আছে? গরম লাগবে না আপনাদের? আচ্ছা, এবার আমরা 7 নাম্বার ম্যাজিক্যাল রুলসে চলে যাই। বারবার বলে রাখতেছি তোমাদেরকে, গ্রামার এমন একটা বিষয় যেটাতে সবাই ভয় পায়, কিন্তু আমাদেরকে এমন মজা করে গ্রামার গুলো শিখতে হবে যাতে করে আমাদের মনের মধ্যে ভয় স্থান না পায়। ঠিক আছে? আমাদের এএসআর একাডেমির যারা রেগুলার স্টুডেন্ট তারা সবাই তোমরা জানো, আশা করি তোমরা কেউ ভয়ও পাও না, কারণ তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখলে আমরা সেটা বুঝতে পারি। হ্যাঁ, তো সবাই খুব সুন্দরভাবে রুলস গুলো শেখার চেষ্টা করবো সঠিক পদ্ধতিতে, কারণ এটা তো একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ, তাই না? তো এই বিদেশি ভাষাটা, এটা তো আমরা মাতৃভাষা না যে জন্মের পর থেকে মায়ের কাছ থেকে এই ভাষাটা আমরা জন্মসূত্রে পেয়েছি, বিষয়টা এমন না। এটা আমাদেরকে আয়ত্ত করতে হবে, বিদেশি ভাষা তো, এই জন্য। এখানে জারিফ তাজওয়ার কি বলতেছে, হার্ড কপি আছে আমার কাছে। হ্যাঁ জারিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কাছে তো হার্ড কপি থাকবেই, হ্যাঁ, কারণ তুমি যেহেতু আমাদের পুরাতন স্টুডেন্ট ছিলা। এরপরে মোস্ট ইমো আক্তার বলেছে সামিউল স্যারের ক্লাস কবে দিবেন স্যার? হ্যাঁ, আমি তোমাকে ইনশিওর করতেছি কালকে হোক পরশুদিন হোক আমি সামিউল স্যারের ক্লাস দ্রুত দেওয়ার ব্যবস্থা করব। ওকে ইমো, ঠিক আছে। এবার দেখো আমরা রাইট ফর্মস অফ ভার্বের 8 নাম্বার ম্যাজিক্যাল রুলসে চলে যাব। আমি কি কোন রুলস স্কিপ করলাম? সিরিয়াল কি ঠিক আছে? ওকে, যদি স্কিপ করি তোমরা অবশ্যই বলবা। হ্যাঁ, সিরিয়াল স্কিপ হইতে পারে বাট রুলস স্কিপ হবে না। এবার দেখো, ইট ইজ টাইম বা হাই টাইম। ইট ইজ টাইম বা হাই টাইম। একটু ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করো, কারণ একটা ক্লাসের মধ্যে আমি রাইট ফর্মস অফ ভার্বটা পুরোটা বোঝানোর চেষ্টা করতেছি। কারণ দেখো তোমরা 6 থেকে কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব পড়তেছো, ইভেন ক্লাস 5 এও রয়েছে। তোমরা ক্লাস 5 এর গ্রামার বই খুলে দেখো, সিলেবাস দেখো, রাইট ফর্মস অফ ভার্ব এই বাচ্চাদেরকে পর্যন্ত দিয়ে রাখে। অথচ ক্লাস 12 এর স্টুডেন্ট, এসএসসি এর স্টুডেন্ট, এরা পর্যন্ত রাইট ফর্মস অফ ভার্বে এখনো অনেক হিমশিম খায়। তার কারণটা কি? ওই যে আমাদের গদবাঁধা সিস্টেম, বিভিন্ন টাইপের গ্রামার বই রয়েছে, 40টা 50টা 80টা 100টা করে রুলস রয়েছে। টিচাররা সমানে মুখস্থ করতে দিচ্ছে রুলস গুলা, আমরাও ভূতের মতো সমানে মুখস্থ করতেছি। দিন শেষে দেখা যাচ্ছে মাথার মধ্যে সব জট পাকায় যাচ্ছে, পরীক্ষার হলে আর অ্যাপ্লাই করতে পারতেছি না। এত রুলস শিখে কি লাভ ভাইয়া যদি তোমরা অ্যাপ্লাই করতে না পারো? সুতরাং অল্প শেখো, বাট যেটা শিখতেছো এটা 100% পরীক্ষায় আসবে। যদি পরীক্ষায় না আসে তারপর তোমরা সিয়াম স্যারের বইলো। ইট ইজ টাইম বা হাই টাইম, এটার মানে হচ্ছে এটাই সর্বোচ্চ সময়, এটাই সর্বোচ্চ সময় বা উপযুক্ত সময়। বিষয়টা কেমন? বিষয়টা কেমন বলো? এটাই সর্বোচ্চ সময় বা উপযুক্ত সময়। মনে করো তোমাকে একটা অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য দেয়া হয়েছে এবং তোমাকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 3 দিন। তুমি প্রথম 2 দিন অনেক মজা মাস্তি করে সময়টা নষ্ট করে ফেলেছো। এখন একটা দিন তোমার হাতে রয়েছে, তোমাকে এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। তার মানে কি, তোমার সময় এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু তুমি একদম অন্তিম মুহূর্তে আছো। এখন কাজটা না করলেই নয়। ঠিক আছে? তো এই ইট ইজ টাইম বা হাই টাইম থাকলে আমাদেরকে একটা সুন্দর টেকনিক শেখাই দিচ্ছি। দেখো, ইট ইজ টাইম বা হাই টাইম থাকলে 1 নম্বরে মনে রাখবা, যদি শূন্য স্থানের পূর্বে
যদি শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট থাকে, যদি শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট করতে হবে, পাস্ট ইনডেফিনিট বা V2 করতে হবে। আরেকটা সিস্টেম আছে, যদি শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট না থাকে, শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট না থাকে, তাহলে আমরা দুইটা কাজ করতে পারবো, ঠিক আছে? কিন্তু রাইট ফর্মস অফ ভার্বে কাজ করতে পারবো একটা, কমপ্লিটিং এ কাজ করতে পারবো দুইটা। কারণ কমপ্লিটিং সেন্টেন্সেও কিন্তু এই রুলসটা আছে। আর সবচেয়ে একটা মজার ব্যাপার তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই 8টা রুলস অলরেডি শিখতেছো, আমি রাইট ফর্মস অফ ভার্বের যে 10টা বা 12টা রুলস শেখাবো, এগুলোর মধ্যে 7-8টা রুলস হুবহু তোমার কমপ্লিটিং এ গিয়েই কাজে লাগবে। সুতরাং এক ঢিলে কিন্তু আমাদের এখন দুই পাখি হচ্ছে, যদি রুলস গুলো ভালোভাবে শিখে ফেলো। যদি শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট থাকে অবশ্যই আমরা পাস্ট ইনডেফিনিট করব। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি করব? 2 প্লাস V1, 2 প্লাস V1 করব। ওকে, 2 প্লাস V1 করতে হবে। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, ঠিক আছে, এইচএসসি 25 যারা তোমরা এবার পরীক্ষা দিয়েছো, অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই অবশ্যই তোমরা এই ক্লাসটা করবা। কারণ তোমাদের কিন্তু সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, তোমাদের সবার কিন্তু ইংরেজি রয়েছে। সুতরাং তোমরা অবশ্যই রাইট ফর্মস অফ ভার্বের এই ক্লাসটা করে রাখবা। এই রুলস গুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন সেট হবে, ঠিক আছে? এই রুলসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর সবচেয়ে বেশি আসে কোনটা জানো? এই 2 নাম্বার থেকে আসে। অনেক সময় সাবজেক্টটা দেয়া থাকে না, তখন আমরা কি করব? তখন স্টুডেন্ট করে কি, অনেক সময় সাবজেক্ট বসায় একটা করে দেয়। তোমাদের যে 4টা করে অপশন থাকবে সেখানে কিন্তু সাবজেক্ট বসাই দিবে, কিন্তু সেই সাবজেক্ট বসায় দিলেও কিন্তু হচ্ছে না, কারণ তোমার প্রশ্নের মধ্যে কিন্তু সাবজেক্ট থাকতেছে না, ঠিক আছে? যদি প্রশ্নে সাবজেক্ট থাকে পাস্ট ইনডেফিনিট করবা, যদি সাবজেক্ট না থাকে 2 প্লাস V1 করবা, দ্যাটস ইট। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দেই, it is high time we dash stop আচ্ছা, it is high time we stop smoking। ওকে, তাহলে দেখো এই সেন্টেন্সটার মধ্যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ছিল। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পর দেখতে হবে সাবজেক্ট আছে কিনা। দেখো একটা কিন্তু সাবজেক্ট রয়েছে, তাহলে অবশ্যই এটা আমাকে যে ভার্বটা আছে এটার পাস্ট ফর্ম করতে হবে। স্টপ এর পাস্ট ফর্ম কি? স্টপড। ইট ইজ হাই টাইম উই স্টপড স্মোকিং। আচ্ছা, এখন আমার আরেকটা প্রশ্ন, এই যে স্মোক, এটাও তো একটা ভার্ব, তাই না? তাহলে এই ভার্বের সাথে আইএনজি কেন হলো? এই সেন্টেন্সটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, যেমন দেখো, হি ওয়ান্টস ড্যাশ প্লে, ধরো ক্রিকেট, হি ওয়ান্টস প্লে ক্রিকেট। আচ্ছা, একটা সেন্টেন্সের মধ্যে এখানে দেখো ওয়ান্টস একটা ভার্ব, আবার এখানে প্লে একটা ভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে কখনো কি দুইটা ভার্ব বসতে পারে? কখনোই দুইটা ভার্ব বসতে পারে না। তো একটা সেন্টেন্সে যদি কখনো দুইটা ভার্ব থাকে, আমাদেরকে সেকেন্ড যে ভার্বটা রয়েছে এটাকে নষ্ট করে ফেলতে হবে। কি কি উপায়ে আমরা আমরা এটাকে নষ্ট করতে পারবো? আমরা কি করতে পারি? ভার্বের সাথে আইএনজি করতে পারি। ভার্বের সাথে আইএনজি করলে সেইটার কিন্তু নাম হবে জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এই বিষয়টা কি তোমাদের জানা আছে বা কারো কোনো কনফিউশন রয়েছে? ভার্বের সাথে আইএনজি করলে কিন্তু জিরান্ডও হয়, ভার্বের সাথে আইএনজি করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। বাট এইটার ক্লাসিফিকেশন আমি আরেকটা ক্লাসে
তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কারণ এটা যদি এখন আমি শুরু করতে যাই, আমার সময়টা অনেকটাই নষ্ট হয়ে যাবে, যেটা আমাদের এই টপিকের উপর ইফেক্ট করবে। তাহলে দেখো, ভার্বের সাথে যখন আমরা আইএনজি করব, জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। শুধু শর্টকাটে একটু বলে রাখি, যদি যে আইএনজি যুক্ত ভার্বটা নাউনের কাজ করবে ওইটা জিরান্ড, যে আইএনজি যুক্ত ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করবে ওইটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমরা কি করতে পারি, ভার্বের আগে একটা টু বসাইতে পারি, টু প্লাস ভি1, তখন এটার নাম হয়ে যায় ইনফিনিটিভ। ঠিক আছে, টু প্লাস ভি1 ইনফিনিটিভ। অথবা আমরা কি করতে পারি, ভি3। ভি3 মানে কি, পাস্ট পার্টিসিপল। আর পার্টিসিপল কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, আগেই বলেছি। ভার্বের সাথে আইএনজি করলে কিসের কাজ করে, নাউনের কাজ করে, সেটা আগেই বলেছি। সুতরাং একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে, সেকেন্ড ভার্বটার সাথে তোমরা আইএনজি করে দিবা। যদি উদ্দেশ্য টাইপ কোনো কিছু বোঝায়, তখন তোমরা ভার্বের আগে একটা টু বসাই দিবা, অর্থাৎ টু প্লাস ভি1 হবে। তো আশা করি ইট ইজ টাইম বা হাই টাইমের রুলসটা তোমরা বুঝতে পারছো। যদি এখানে সাবজেক্টটা না থাকতো, মনে করো উই নাই, তাহলে আমি কি করতাম, ইট ইজ হাই টাইম টু স্টপ, টু স্টপ, বাস হয়ে যেত, এটাই তখন আমার আনসার হতো। ঠিক আছে, তাহলে ইট ইজ টাইম থাকুক বা হাই টাইম যেটাই থাকুক একই কথা। যদি সাবজেক্ট থাকে পাস্ট ইনডেফিনিট করবা, যদি সাবজেক্ট না থাকে টু প্লাস ভি1 করবা। দ্যাটস ইট। রুলসটা একটু নোট ডাউন করে নাও, আমরা এবার 9 নাম্বার ম্যাজিক্যাল রুলসে চলে যাব। কোনটা, জিরান্ট? আচ্ছা, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিহাব শাহরিয়ার অলরেডি কমেন্ট করেছে, স্যার এই অংশটা নিয়ে আরেকটু উদাহরণ দিলে ভালো হয়। কোন অংশটা শিহাব, জিরান্ট পার্টিসিপলের অংশটা? দেখি তাহলে আমি তোমাকে একটু ক্লিয়ারই করে দেই। হ্যাঁ, জাস্ট 2 মিনিট একটু ওয়েট করো। আমি জাস্ট দুইটা এক্সাম্পল লিখবো, দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখো, জিরান্ট ভার্সেস পার্টিসিপল, জিরান্ট ভার্সেস পার্টিসিপল। এবার দেখো, আমি দুইটা সেন্টেন্স লিখি। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। আবার কিন্তু মোশাররফ করিমের মতো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ এমনটা বলা যাবে না, ঠিক আছে? ওকে, তো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে দেখো, সুইম ভার্বের সাথে আইএনজি রয়েছে। আবার যদি আমি বলি, আই স এ বয় সুইমিং, I saw a boy swimming in the river. ওকে, এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে সুইম ভার্বের সাথে আইএনজি রয়েছে। দেখো, সুইম ভার্ব, তার সাথে এখানে আইএনজি রয়েছে। এখানেও সুইম ভার্ব, তার সাথে এখানে কি রয়েছে, আইএনজি রয়েছে। তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা জিরান্ট কোনটা পার্টিসিপল? ওকে, তাহলে এবার একটু সহজভাবে মনে রাখো, জিরান্ট যেহেতু নাউনের কাজ করে, জিরানটা সেন্টেন্সের শুরুতেই বসে। হ্যাঁ, জিরান বসতে পারে ভার্বের আগে, এবং এটা কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। আর আমি এখানে বাংলায় যদি প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করতে হবে? হ্যাঁ, ভার্বকে, যে ভার্ব আছে না ইজ, এই ভার্বকে প্রশ্ন করবা কি দিয়ে। কি দিয়ে যদি তুমি প্রশ্ন করো, যে উত্তরটা পাবা ওইটাই হচ্ছে জিরান। যেমন আমি যদি সুইমিংটাকে ঢেকে রাখি, ইজ আ গুড এক্সারসাইজ, হয় একটি ভালো ব্যায়াম। কি হয় একটি ভালো ব্যায়াম? তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমি সুইমিং পাচ্ছি, সুতরাং সুইমিংটা হচ্ছে জিরান। আবার যদি বলি আরেকটা চেনার উপায়, সেটা কি, যে এই সুইমটা কোথায় বসেছে, সাবজেক্টের জায়গায় বসেছে। সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে, হয় নাউন বসবে অথবা প্রোনাউন বসবে। তাহলে নাউনের কাজ করলে তাকে আমি কি বলবো, জিরান্ডি বলবো। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে কি বলবো, জিরান্ডি বলবো। এবার 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, আই স এ বয় সুইমিং ইন দ্য রিভার। আমি একটি বালককে নদীতে সাঁতাররত অবস্থায় দেখেছিলাম। কেমন অবস্থায় দেখেছিলাম, কেমন অবস্থায়?
কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অ্যাডজেক্টিভ পাই। পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল অ্যাডজেক্টিভেরই কাজ করে। এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ, এখানে কাজ করতেছে নাউন। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। যখন আমরা ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা, তখন আমরা যে উত্তরটা পাবো ওইটা হবে জিরান্ড। জিরান্ড কাজ করে কিসের মতো? নাউনের মতো। জিরান্ড কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বা শেষে বসে। আর কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? কেমন দ্বারা প্রশ্ন করলে পাবো অ্যাডজেক্টিভ। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল কত প্রকার জানো কেউ তোমরা? সবাই তো খালি ওই ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল এটা জানো। পার্টিসিপল কত প্রকার? পার্টিসিপল 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটাকে বলবো? ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল কোনটাকে বলবো? এটা তোমাদের সবার পরিচিত ভি3, এটাই ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কোনটাকে বলবো? হ্যাভিং প্লাস ভি3। হ্যাভিং প্লাস হ্যাভিং প্লাস ভি3, এইটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে? ওকে, আশা করি শিহাব তোমার জিরান্ডার পার্টিসিপলের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা 9 নম্বর রুলসে চলে যাব। এবারে রুলসটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এই মডাল অক্সিলারি ভার্ব কিন্তু পরীক্ষায় দুই ভাবে আসতে পারে। অ্যাক্টিভ আকারেও আসতে পারে, আবার প্যাসিভ আকারেও আসতে পারে। ঠিক আছে? তো মডালের রুলসটা যদি এবার আমরা দেখি, দেখো মডালস, ঠিক আছে? এই মডালস এর রুলসটা খুব সুন্দরভাবে আমাদেরকে মনে রাখতে হবে। কোন সেন্টেন্সে কোন সেন্টেন্সে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, would, must, need, dare, have to, has to, had to, অনেক মডেল আছে। এই কটা মডেল সবচাইতে বেশি পরীক্ষায় আসছিল এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন সেন্টেন্সে যদি এই মডেলস এর কোনো একটা থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে ইটিসি যদি থাকে, যদি থাকে তাহলে দেখতে হবে। রুলসটা খুব সুন্দরভাবে উঠিয়ে নাও। কোনো বইপত্রে কিন্তু এত সাজানো গোছানো রুলসটা তুমি পাবে না। কোন সেন্টেন্সে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইটিসি যদি থাকে, তাহলে দেখতে হবে সাবজেক্টটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ঠিক আছে? এবার আসো, আসল খেলাটা এই জায়গায়। আমরা তো দেখলাম, ধরো কোনো সেন্টেন্সে মডেল আছে, দেখলাম অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে কি করব? দেখো, যদি অ্যাক্টিভ হয়, যদি অ্যাক্টিভ হয় তাহলে V1 হবে। অ্যাক্টিভ হয় তাহলে V1 হবে। আর 2 নাম্বার হচ্ছে যদি প্যাসিভ হয়, যদি প্যাসিভ হয় তাহলে B প্লাস V3 হবে। অ্যাক্টিভ হইলে V1, প্যাসিভ হইলে B প্লাস V3 হবে। এবার এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখো, he may do the work, he may do the work। আরেকটা যদি সেন্টেন্স আমি লিখি, the result may publish, the result may publish, আচ্ছা
শূন্যস্থান দিয়ে দ্য রেজাল্ট মে পাবলিশ অ্যাট 2 PM। দ্য রেজাল্ট মে পাবলিশ অ্যাট 2 PM। খুব সুন্দরভাবে এখানে এবার দেখতে হবে যে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। দেখো, প্রথম সেন্টেন্সে মে নামক একটা মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, সেকেন্ড সেন্টেন্সেও মে নামক একটা মডেল অক্সিলারি ভার্ব রয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো তো, হি সাবজেক্ট, সে কি নিজে নিজে এই কাজটা করতে পারতেছে কিনা? হি ডু দ্য ওয়ার্ক। অবশ্যই সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় 100% সে কাজ করতে পারবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় অ্যাক্টিভ হিসেবে ধরে নিবা। তাহলে হি মে ডু দ্য ওয়ার্ক, সে নিজেই কাজটা করতে পারে। মডেল আছে, সাবজেক্টটা অ্যাক্টিভ, অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, আনসার হবে ডু। আবার এখানে দেখো, দ্য রেজাল্ট মে পাবলিশ এট 2 PM, তাই না? দুপুর 2টায় রেজাল্ট প্রকাশিত হতে পারে। রেজাল্টের কি হাত পা আছে যে সে নিজে নিজে প্রকাশিত হবে? নিজে নিজে তো প্রকাশিত হতে পারবে না। রেজাল্টটাকে কেউ না কেউ দায়িত্ব নিয়ে পাবলিশ করবে, তাই তো? তাহলে এখানে সাবজেক্ট হিসেবে দা রেজাল্ট থাকলেও সে কিন্তু এই কাজটা করতে পারতেছে না। সাবজেক্ট হিসেবে দা রেজাল্ট থাকলেও সে কি নিজে নিজে পাবলিশ হইতে পারতেছে? নিজের থেকে পাবলিশ হতে পারতেছে না। তার মানে সে প্যাসিভ। আর প্যাসিভ হইলে কি হবে? একটা বি বসাতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, পাবলিশড। পাবলিশড, আনসার হবে বি, পাবলিশড। ওকে, তাহলে রুলসটা যদি আমরা বলি কি হবে, কোন সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে দেখতে হবে সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি সাবজেক্টটা অ্যাক্টিভ হয় V1 হবে, যদি সাবজেক্টটা প্যাসিভ হয় B+ V3 হবে। খুব সুন্দরভাবে এটা নোট ডাউন করে ফেলো। এরপর আমরা 10 নম্বর ম্যাজিক্যাল রুলসটা দেখব। এই তো 10 মিনিট। দেন দেন মজা নেই মধ্যে। আচ্ছা, দেখি এবার আমরা কি কি কমেন্ট পেলাম। আচ্ছা, শিয়াব শাহরিয়ার বলছে, স্যার কখন শেষ করবেন? ভাইয়া তুমি এত অধৈর্য কেন? এত অধৈর্য হইলে তো হবে না। হ্যাঁ, এত অধৈর্য হইলে হবে না শিয়াব, বুঝছো? কারণ কি, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। লেখাপড়ার সাথে কোনো স্যাক্রিফাইস হবে না, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। লেখাপড়া যদি হ্যাঁ করতে চাও করার মতো করো, না করলে বাদ। ওই পেন্ডুলামের মতো ঝুলে কোনো লাভ নাই। করলে করার মতো করো, না করলে বাদ। এইটুকু ক্লাস করতেই যদি তোমার এত অধৈর্য লাগে তাহলে কি করবো ভাইয়া তুমি? হ্যাঁ, বি কেয়ারফুল। আচ্ছা, তাহলে এবার আমরা 10 নম্বর ম্যাজিক্যাল রুলসে চলে যাব। আচ্ছা, এবার আমরা 10 নম্বর ম্যাজিক্যাল রুলসে চলে যাই। এবার দেখো, রুল নাম্বার 10, হোয়াইল। হোয়াইল, হ্যাঁ, হোয়াইলের রুলসটা খুব সহজভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। দেখো, হোয়াইলের পর দেখো, হোয়াইলের পর যদি সরাসরি ভার্ব চলে আসে, হোয়াইলের পর যদি সরাসরি ভার্ব চলে আসে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি হবে। হোয়াইলের পর যদি সরাসরি ভার্ব চলে আসে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট চলে আসে তাহলে
পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হোয়াইলের পর যদি সরাসরি ভার্ব চলে আসে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু হোয়াইলের পর যদি সরাসরি সাবজেক্ট চলে আসে তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করছি। যেমন while walk in the garden, while walk in the garden I saw a nice bird. While walk in the garden I saw a nice bird. এবার খুব ভালোভাবে এখানে লক্ষ্য করো, এখানে এই যে দেখো while রয়েছে এবং while এর পর কি আছে, সরাসরি একটা ভার্ব চলে আসছে। তাহলে কি করতে হবে, এই ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। while walking in the garden I saw a nice bird. এখন যদি কোনোভাবে এই while এর পর একটা সাবজেক্ট চলে আসতো, যদি সেন্টেন্সটা এমন হতো যে while I dash walk, হ্যাঁ I dash walk, এরপরে মনে করো ডট 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 ডট। এবার তোমরা দেখো যে while এর পর এখানে কি আছে, এখানে রয়েছে while, while এর পর আবার সাবজেক্ট আছে, তাহলে অবশ্যই কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে আনসার করতে হবে ওয়াজ ওয়াকিং। ওকে, তাহলে while এর পর যদি সরাসরি ভার্ব চলে আসে ভার্বের সাথে আইএনজি করে দিবা, while এর পর যদি সাবজেক্ট চলে আসে পাস্ট কন্টিনিউয়াস করবা, দ্যাটস ইট। এবার আর দুইটা রুলস আমি তোমাদের সাথে শেয়ার করব, যে দুইটা রুলস না করলে আসলে পরীক্ষায় তোমরা 2-3টা মার্ক কম পেয়ে যেতে পারো। দেখো আগে এটা দ্রুত উঠাই ফেলো। আচ্ছা, এবার দেখো, এবার আমরা করব রাইট ফর্মস অফ ভার্বের 11 নম্বর রুলস। ওকে, তাহলে এই রুলসটা হচ্ছে কন্ডিশনাল। হ্যাঁ, ইফ কন্ডিশনাল, ইফ কন্ডিশনাল, ঠিক আছে। ইফ কন্ডিশনালটা মূলত 5 প্রকারে আসে। হ্যাঁ, তবে আমরা 5 প্রকার আমাদেরকে শিখতে হবে না, মোটামুটি 3 ক্যাটাগরিতে শিখলেই হবে। যেমন 1 নম্বর রুলস তোমরা লেখো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট হলে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, সরি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট হলে ফিউচার ইনডেফিনিট করতে হবে, ফিউচার ইনডেফিনিট করতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সলভ করতে পারি। কিভাবে, যেমন দেখো, if you come I dash go। দেখো, if you come I dash go, যদি তুমি আসো আমি যাব। তার মানে কি, আমি যাব কি যাব না এইটা ডিপেন্ড করতেছে তুমি আসবা কি আসবা না তার উপর। তার মানে একটা শর্ত বা কন্ডিশন এখানে বোঝাচ্ছে। তাহলে এবার দেখতে হবে এখানে কি রয়েছে, ইফ রয়েছে। এবার এই ইফ যুক্ত অংশটা কোন টেন্স, ইউ কাম, বোঝাই যাচ্ছে এটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রথম অংশটা যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের অংশ আমাকে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট করতে হবে। এখানে সাবজেক্ট রয়েছে শ্যাল, উইল, ক্যান, যে কোনো একটা তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি ধরো উইল নিলাম, আই উইল, এবং ভিয়ন করতে হবে,
গোর ভিয়ন গই হয়। ঠিক আছে, এরপরে দেখো ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট হলে, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট কন্ডিশনাল করতে হবে, যেটাকে সেকেন্ড কন্ডিশনাল বলা হয়। পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল করতে হবে। পাস্ট কন্ডিশনাল করতে হবে তার মানে কি, আমি স্ট্রাকচারটা লিখে দিই দেখো। অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড অথবা উড অথবা কুড প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে যদি প্রথম অংশটা ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট হয়, অবশ্যই আমাদেরকে পাস্ট কন্ডিশনাল করতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল লিখি, ইফ ইউ কেম, ইফ ইউ কেম আই ড্যাশ গো। তাহলে এবার এখানে লক্ষ্য করতে হবে ইফ রয়েছে কিনা। ইফ রয়েছে, ইফের সাথে যে অংশটা রয়েছে কোন টেন্স, কেম। কেম মানে বোঝাই যাচ্ছে এটা ভার্বের পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডেফিনিট। ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশটা কি করতে হবে, পাস্ট কন্ডিশনাল, তাই না? তাহলে এখানে সাবজেক্ট আমাদের রয়েছে শুড উড কুড, আই এর সাথে সবগুলোই যায়, আমি যে কোনো একটা নিলাম, আই উড, এবং ভিয়ান বসাইতে হবে, ভিয়ান বসাই দিলাম, দ্যাটস ইট। এবার দেখো 3 নাম্বার ইফ কন্ডিশনালের লাস্ট রুলস। যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয়, ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয়, তাহলে কি করতে হবে, পারফেক্ট কন্ডিশনাল করতে হবে, যেটাকে আমরা থার্ড কন্ডিশনাল বলি। পারফেক্ট কন্ডিশনাল করতে হবে, পারফেক্ট কন্ডিশনাল করতে হবে। স্ট্রাকচারটাও লিখে দিচ্ছি দেখো। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা শুড হ্যাভ, উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয়, তাহলে অবশ্যই আমাদেরকে পারফেক্ট কন্ডিশনাল করতে হবে। এক্সারসাইজ দেখো, ইফ ইউ হ্যাড কাম আই ড্যাশ গো। তাহলে কি হবে, ইফ ইউ হ্যাড কাম আই ড্যাশ গো। এখানে ইফ রয়েছে এবং এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে পরের অংশটা আমাদেরকে কি করতে হবে, পারফেক্ট কন্ডিশনাল করতে হবে। এটা হবে উড হ্যাভ গন, উড হ্যাভ গন। ওকে, তো তোমরা একটু রুলসটা দ্রুত উঠায় ফেলো, এরপর আমরা আরেকটা রুলস দিয়ে রাইট ফর্মস অফ ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট 12টা রুলস আমাদের কমপ্লিট হয়ে যাবে। শুধু 2-1টা শর্টকাট টেকনিক দেখাই দিব, যে 2-1টা করলে তোমরা আবার কমন পেয়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে, অর্থাৎ যদি তোমরা শর্টকাট 2-3টা ফলো করো আর এই মোট 12টা রুলস ফলো করো, রাইট ফর্মস অফ ভার্বে এর বাহিরে একটা সিঙ্গেল কোশ্চেনও পরীক্ষায় আসবে না, এটা তোমাদেরকে এনশিওর করে গেলাম। আচ্ছা, তো এবার আমরা 12 নম্বর রুলসে চলে যাব। এবারে 12 নম্বর রুলসটা কিন্তু ভাইরাল রুলস, সেই মানধাতার আমল থেকে চলে আসতেছে। বিফোর আর হচ্ছে আফটার। হ্যাঁ, এই বিফোর আর আফটার যখনই আমাদের সামনে চলে আসে, তখনই হয় আমরা ডাক্তার আসার আগে রোগীকে মেরে ফেলি, অথবা রোগী আসার আগে কি যে বলি। আচ্ছা, এখন দেখি কারে রেখে কারে মারা যায়। হ্যাঁ,
তার আগে রুলসটা ভালোভাবে শেখাইতে হবে। বিফোর ভার্সেস আফটার, বিফোর ভার্সেস আফটার। শোনো, ভালোভাবে আমি একটা খুব সুন্দর টেকনিক বুঝাই দেই। বিফোর আর আফটার যখনই কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে, তখন মনে রাখবা শুধুমাত্র দুইটা টেন্স নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর কোনো টেন্স নিয়ে আলোচনা হবে না। তাহলে বিফোর আর আফটার যখনই কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে, দুইটা টেন্স নিয়ে আলোচনা হবে। একটা অংশ হবে পাস্ট পারফেক্ট, আর একটা অংশ হবে পাস্ট ইনডেফিনিট। এখন প্রশ্ন হচ্ছে, কার আগের অংশটা পাস্ট ইনডেফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট? এইটা আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। তাহলে দেখো টেকনিকটা কেমন। বিফোর আর লিখলাম হচ্ছে আফটার। বিফোর মানে কি? বিফোর মানে আগে বা পূর্বে, আগেই লিখলাম। আর আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে। তাহলে সহজভাবে মনে রাখো, বিফোর মানে আগে, তার মানে আগের অংশটা পাস্ট পারফেক্ট। বিফোর মানে আগে, তার মানে আমরা কি করব? আগের অংশটা পাস্ট পারফেক্ট করব, পাস্ট পারফেক্ট। আর আফটার মানে কি? পরে, তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট করব। বিফোর মানে আগে, আগের অংশটা পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, পরের অংশটা পাস্ট পারফেক্ট। তাহলে একটা করে অংশ বাকি থাকলো না? প্রথমেই আমি বলেছিলাম, বিফোর আর আফটার যখনই থাকবে, তখন শুধু দুইটা টেন্স নিয়ে আলোচনা হবে। একটা অংশ হবে পাস্ট ইনডেফিনিট, আর একটা অংশ হবে পাস্ট পারফেক্ট। তা আগের অংশটা যেহেতু আমার পাস্ট পারফেক্ট হয়ে গেছে, কি বাকি থাকলো? পাস্ট ইনডেফিনিট। তাহলে পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। আবার আফটারের পরের অংশটা যেহেতু আমার পাস্ট পারফেক্ট হয়ে গেছে, আগেরটা কি বাকি থাকলো? পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? সহজভাবে মনে রাখবা, বাংলা অর্থ দিয়ে মনে রাখবা। বিফোর মানে আগে, আগের অংশটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। আফটার মানে পরে, পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডেফিনিট। এবার চলো একটু এক্সারসাইজের মাধ্যমে বোঝা যাক। আচ্ছা, দ্য পেশেন্ট die before the doctor come. ওকে, ফাইন। তাহলে এবার এখানে একটু লক্ষ্য করো, এই সেন্টেন্সের মধ্যে কি রয়েছে? বিফোর রয়েছে। তাহলে বিফোর মানে কি? আগে বা পূর্বে। তাহলে আগের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে হবে হ্যাড ডায়েড। তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট, কাম থেকে হয়ে যাবে কেন। হয়ে গেল। এবার যদি এই সেন্টেন্সটাকে আমি একটু অন্যভাবে লিখি, শুধু আফটার দিয়ে, দ্য পেশেন্ট ডাই। এবার বিফোরের পরিবর্তে আফটার দিলাম, আফটার দ্য ডক্টর কাম। তাহলে এবার লক্ষ্য করো, এখানে কি রয়েছে? আফটার রয়েছে, আফটার রয়েছে। ঠিক আছে? তাহলে আফটার মানে কি? পরে। তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, এখানে হবে হ্যাড কাম। তাহলে আগেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট, হয়ে যাবে কি? ডাইড। ওকে, তাহলে আশা করি বিফোর আফটার নিয়ে আর প্যাচ লাগার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো। ঠিক আছে? তো আমরা এই বিফোর আফটারের মাধ্যমে রাইট ফর্মস অফ ভার্বের যে মূল 12টা রুলস, এই 12টা রুলস কমপ্লিট করে ফেললাম। এই 12টা যদি সুন্দর করে করতে পারো, 7 থেকে 8টা তুমি অনায়াসে কমন পাবে। এবং শর্টকাট এখন 2-3টা টেকনিক দেখাই দিব একটু বেসিক লেভেল থেকে, তাহলে তুমি 10টার মধ্যে ইনশাল্লাহ 10টাই কমন পাবে। ওকে, মুছে দিলাম। আচ্ছা, এবার একটু শর্টকাটস লিখে রাখো। সাম শর্টকাটস। নাম্বার 1, সেন্টেন্সের শুরুতে, আর আমাদের সর্বোচ্চ 5 মিনিট লাগবে, তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। সেন্টেন্সের শুরুতে, কারণ তোমরা 6 থেকে 7 বছরের
একটা প্রবলেম মাত্র 1 ঘন্টার একটা ক্লাসে শেষ করতে চাচ্ছ, সমাধান করতে চাচ্ছ, তার জন্য তো একটু কষ্ট করতেই হবে। সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন আমি যদি লিখি ড্যাশ সুইম ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে দেখো এখানে সেন্টেন্সের শুরুতেই কি রয়েছে, সেন্টেন্সের শুরুতেই একটা শূন্যস্থান রয়েছে, যে ভার্বটাই তুমি বসাও না কেন ভার্বের সাথে আইএনজি করতে হবে। আর সুইমিং বানানটা খুব ভালোভাবে দেখে রাখো, এটা কিন্তু ভার্সিটিতে স্পেলিং হিসেবে আসে, সুইমের পরে আরেকটা এম যুক্ত হয়। এরপরে দেখো 2 নাম্বার শর্টকাট হচ্ছে লেস্ট থাকলে সেন্টেন্সে লেস্ট থাকলে শুড প্লাস ভিয়ন হয়, শুড অথবা মাইট প্লাস ভিয়ন হয়। তাহলে সেন্টেন্সে লেস্ট থাকলে শুড অথবা মাইট প্লাস ভিয়ন হয়। যেমন একটা এক্সাম্পল দেই, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দা বাস। তাহলে এখানে ভালোভাবে দেখো, এখানে ওয়াক ফাস্ট আছে এবং এখানে লেস্ট রয়েছে, অবশ্যই সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। আমি তোমাদেরকে প্রিফার করবো যে তোমরা শুড ইউজ করবা, তাহলে শুড মিস হয়ে গেল। এখন হয়তো তোমাদের একটু বোরিং লাগতেছে, কিন্তু যখন বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা তখন সিয়াম স্যারের কথা বারবার মনে পড়বে, গ্যারান্টি দিলাম। কারণ এই রুলস গুলা হ্যাঁ মনে পড়লে ডাইরেক্ট কমেন্ট করে দিবা, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের পেজে সেটা শেয়ার করবা। এরপরে দেখো সেন্টেন্সে am is are, am is, am is are, was were, হ্যাঁ am is are, was were থাকলে দেখতে হবে সাবজেক্টটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। আর প্যাসিভ হলে ভি3 হবে। খুব গুরুত্বপূর্ণ রুলস, কিন্তু প্যাস কিন্তু লাগে এই জায়গাগুলোতে, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে লিখে দিচ্ছি, তাছাড়া কিন্তু এটা আমি হাফ লাইনের মধ্যে লিখে দিতে পারতাম। সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে দেখতে হবে সাবজেক্টটি অ্যাক্টিভ না প্যাসিভ, সাবজেক্টটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ঠিক আছে, যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হলে ভি3 হবে, অ্যাক্টিভ হলে ভি3 হবে। প্যাসিভ হলে বিন প্লাস ভি3 হবে, ব্যাস। তো তোমরা এই রুলস কটা খুব সুন্দরভাবে মুখস্থ রাখবা, তারপরে খাতায় যদি সুন্দর করে নোট করে লেখার অভ্যাস থাকে, অবশ্যই থাকা উচিত, তো সুন্দর করে নোট করবা এবং যে কয়টা রুলস দিয়েছি এই সব কয়টা রুলস সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবা। আশা করি এসএসসি, এইচএসসি এবং ভার্সিটি এক্সাম গুলোতে এখান থেকে তুমি হুবহু টাইপ গুলো কমন পাবা। এই রুলস গুলো থেকেই কিন্তু কোশ্চেন গুলা সেট হয়।
তো আজকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এতক্ষণ ধৈর্য ধরে অত্যন্ত কষ্ট করে ক্লাসটা করেছো, এবং আমরা চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়তই সপ্তাহে 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, আমাদের যখনই সময় সুযোগ হবে অবশ্যই আমরা এএসআর একাডেমির পেজ থেকে আমরা লাইভে আসব, এবং প্রতিনিয়তই বিভিন্ন বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আমাদের এক্সপার্ট টিচার প্যানেল রয়েছেন, তারা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন যে জটিল বিষয়গুলো রয়েছে এগুলোকে অত্যন্ত সুন্দরভাবে, তারা সহজভাবে, বোধগম্যভাবে বোঝানোর মতো করে ক্লাস নেবে। তো সবার প্রতি আমার আহ্বান থাকবে, ভালো করে লেখাপড়া করুন এবং নিজেকে একটু সময় দিন, নিজের প্রতি যত্ন নিন, এবং যদি একটা ভালো সার্ভিস কোয়ালিটি আপনারা পেতে চান অবশ্যই এএসআর একাডেমির সাথে যুক্ত হন। ধন্যবাদ সবাইকে।